নমস্কার। খবরদার, কথা নয়। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হঠাৎ করে ভাবছেন যে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কেন আজকের আলোচনা বোধহয় মাইকেল মধুসূদন দত্ত নিয়ে, মোটেও না। আপনারা আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকেন তাদের বলি, এতদিন অভিযোগ ছিল সরকার পক্ষ, ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন এইভাবে বিরোধী পক্ষের বিরোধী। সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটতে শুরু করেছে তাতে আপনাদের কাছেও অনেক বিষয় কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন বেশ কিছু প্রামাণ্য দলিল নিয়ে সাধারণ মানুষের কাছে এলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এরপরে প্রথম জবাবটা যিনি দিলেন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, রাহুল নোংরা রাজনীতিতে মেতেছেন। কোনটা নোংরা বা কোনটা ভালো সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। ঠিক তারপরে দিল্লি থেকে ভোট চুরির যে অভিযোগ তার জবাব না দিয়ে নির্বাচন কমিশন বললেন, যদি আপনার তথ্য সঠিক বলে মনে করেন তাহলে যাবতীয় জাল ও ভুয়ো ভোটারের নাম জমা দিয়ে কমিশনের ফর্মে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করুন, তা না হলে ক্ষমা চান। পুরোটাই রাজনৈতিক। আমরা এই নিয়েই কথা বলবো। আমরা অনেক কিছু স্পষ্ট বুঝতে পারছি না, আমাদের মনে অনেক কথা আসছে, বলতে পারছি না। আমরা একটু জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে। তিনি সময় দিয়েছেন অল্পক্ষণের জন্য। আমরা তার কাছেই জানতে চাইব। পুরুষোত্তম সরাসরি চাই, রাহুল গান্ধী যে অভিযোগ এনেছেন এটা কি আর কোনো অভিযোগ আকারে থাকলো? প্রামাণ্য দলিল কি নির্বাচন প্রামাণ্য দলিল হিসেবে যেটা তারা দিয়েছেন সেটা কি নির্বাচন কমিশনের ঢাল না রাহুল গান্ধীর ঢাল? দেশের নির্বাচনী ব্যবস্থা কি প্রশ্নের মুখে? তিনটে প্রশ্ন একসঙ্গে রাখলাম। দেশের নির্বাচনী ব্যবস্থা তো দীর্ঘদিন ধরে প্রশ্নের মুখে, এখন গুরুতর প্রশ্নের মুখে। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস আজকে উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, যাদের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা, তাদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক এবং বলতে আপত্তি নেই ন্যাক্কারজনক। প্রথমত, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং অবাধভাবে সম্পন্ন হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু অবাধভাবে সম্পন্ন হচ্ছে না দীর্ঘদিন ধরে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সমস্ত নির্বাচনী প্রক্রিয়াটাই এমন একটা জায়গায় চলে গেছে, একে নিয়ে প্রশ্ন ওঠা তো স্বাভাবিকই, এর বৈধতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবং রাহুল গান্ধী বিরোধী দলের নেতা, লোকসভার বিরোধী দলের নেতা, এলওপি, লিডার অফ অপোজিশন, তার মর্যাদা গুরুত্ব আছে। তিনি সাংবাদিক সম্মেলন করে নয়াদিল্লিতে যে অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুতর অভিযোগ। এই অভিযোগগুলোকে এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। এবং কংগ্রেসের তাদের গবেষকরা তারা 6 মাস ধরে এই খুব পরিশ্রম সাধ্য কাজ করে অসঙ্গতি বের করেছেন। তাও মাত্র বেঙ্গালোর সাউথ বেঙ্গালোর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা ক্ষেত্র নিয়ে তারা সমীক্ষা করেছেন, শেখ মহাদেবপুরা। সেখানে তারা দেখিয়েছেন 1 লক্ষ জাল ভোট, ফেক ভোট। একটা কেন্দ্রে, একটা বিধানসভা কেন্দ্রে যদি 1 লক্ষ জাল ভোট হয়, তাহলে সেই বিধানসভায় যারা নির্বাচিত হলেন সেই কেন্দ্র থেকে, তার নির্বাচনটা তো অবৈধ। এবং জাল ভোট কেন হয়েছে, কিভাবে হয়েছে, এক ঠিকানায় 800 জন ভোটার এবং প্রামাণ্য তথ্য সহ দেখিয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল। আমরা দেখলাম নির্বাচন কমিশন উল্টে রাহুল গান্ধীকে ধমক দিচ্ছেন, বলছেন ক্ষমা চাও নাহলে অভিযোগ করো। একজন বিরোধী দল নেতা যখন অভিযোগ করছেন সাংবাদিক সম্মেলন করে, তখন নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব ছিল যে আমরা বিরোধী দল নেতার অভিযোগ যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করব, আমরা অবিলম্বে
আমরা বিষয়টি তদন্ত করে আমাদের বক্তব্য জানাবো। এটা তো নির্বাচন কমিশন করছেন না। নির্বাচন কমিশন তো উল্টে রাহুল গান্ধীকে ধমক দিচ্ছেন, রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিচ্ছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছেন। এটা কি কথা? আর যে 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 কথা বলা হচ্ছে ফর্ম, কিসের ফর্ম ফিল আপ করা হবে? যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইনে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে, সেটা তো ভোটার লিস্ট বেরোলে পরে, ড্রাফট ভোটার লিস্ট বেরোলে উইদিন 1 মান্থ ফর্ম ফিল আপ করে জমা হয়েছে। আর এখানে একটা মেসিভ ফ্রড হয়েছে, মেসিভ ফ্রড, আনপ্রেসিডেন্টেড ফ্রড একটা কেন্দ্রেই। সেই ফ্রড সম্পর্কে বিরোধী দল নেতা জনসমক্ষে একদম প্রেস কনফারেন্স করে তথ্য সংবলিত অভিযোগ তাকে দাখিল করেছে। নির্বাচন কমিশনের উত্তর ছিল, জবাব ছিল, পরের দিনই স্টেটমেন্ট দিয়ে রাহুল গান্ধীকে কাঠগড়ায় না তোলার চেষ্টা না করে বলা যে আমরা এই অভিযোগটা যথাযথ গুরুত্ব দিয়ে দেখবো, দরকার হলে আমরা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করব, যারা এই ফ্রড আদৌ হয়েছে কিনা, যদি ফ্রড হয়ে থাকে সেই ফ্রডের ফলে নির্বাচন প্রক্রিয়া অবৈধ হলো কিনা সেই নির্বাচন বাতিল করা, কারাই ফ্রডের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা তো নির্বাচন কমিশন করছেন না। নির্বাচন কমিশন বলছেন বিরোধী দল নেতাকে হলফনামা দিতে হবে। কোথায় কবে হলফনামা দিতে হয়? আগে তো আজকেই আমি দেখলাম একজন নির্বাচন কমিশন রাওয়াত, বিপিন রাওয়াত উনি বলেছেন, উনি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভুল পথে হাঁটছেন। আমার সময় আমরা যখনই কোনো বিরোধী দল নেতা কিংবা বিরোধী রাজনীতিবিদ একটা অভিযোগ করতেন, আমরা সেই অভিযোগ যথাযথ গুরুত্ব দিয়ে শত উদ্যোগে, মানে সুমোটো শতপ্রণোদিতভাবে আমরা তদন্ত করতাম। আর এই প্রথম আমরা দেখলাম, এবং বিরোধী দল নেতা, এবং উনি কিন্তু অভিযোগটা হঠাৎ করে করেননি, উনি একটা 1 বছর 6 মাসের গবেষণা করে সমস্ত তথ্য ডেটা কালেকশন করে অভিযোগটা জমা দিয়েছেন। সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ যেমন প্রশ্ন তুলছে, এমনকি নির্বাচন কমিশনের প্রাক্তন নির্বাচন কমিশন সদস্যরা তারাও তো প্রশ্ন তুলছেন। এটা তো আনপ্রেসিডেন্টেড। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আজকে গুরুতর প্রশ্নের মুখে হয়েছে। এটা তো মহারাষ্ট্রের নির্বাচনে রাহুল গান্ধী কথা বলছিলেন, 65 লক্ষ ভোটার যুক্ত হয়েছে। কি করে 65 লক্ষ ভোটার যুক্ত হলো? এই ভুতুরে ভোটাররা কি করে এলো? এই ভুতুরে ভোটারদের যোগদানের হলেই তো বলা হচ্ছে যে কংগ্রেস এবং এনসিপি জোট, মানে শরদ পাওয়ারের জোট, শিবসেনা, তারা হেরে গেল। মহারাষ্ট্রের বিধানসভার ভোট, হরিয়ানার বিধানসভার ভোটে একই অভিযোগ উঠছে। এখন কর্ণাটকে একটা অ্যাসেম্বলি কেন্দ্রের, এবং এটা কিন্তু নির্বাচন কমিশন অনেক কথা বলছে। নির্বাচন কমিশন কিন্তু ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে দিচ্ছেন না। ডিজিটাল, তারা এত বলে আমরা স্মার্ট ভারতবর্ষ, ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি। নির্বাচন কমিশন তাহলে কেন সারা দেশের ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে দিচ্ছে না? ডিজিটাল ফর্মের ভোটার লিস্ট স্ক্যান করতে যত সুবিধা, ডিজিটাল ফর্মে ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে যত সুবিধা, ম্যানুয়াল ভোটার লিস্ট স্ক্রুটিনি করা খুব কঠিন কাজ। সেই কারণেই কংগ্রেসের যে তদন্তকারী টিম কিংবা গবেষক টিম, তাদের 6 মাস লেগেছে একটা অ্যাসেম্বলি কেন্দ্রে 1 লক্ষ, এই যে প্রায় 12-13 লক্ষ ভোটার লিস্ট স্ক্রুটিনি করে সেখান থেকে পিন পয়েন্ট করে বের করা যায় 1 লক্ষ ফেক ভোটার লিস্টের উচ্চতা হয়েছে 7 ফুটের উপরে। কারণ এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হয়েছে। নির্বাচন কিন্তু 12 নির্বাচন অনেক কথা বলে, এটা কেন বলেন না? ওয়াই দে আর নট প্রোভাইডিং ডিজিটাল ভোটার লিস্ট? তাহলে তো আমরা সবাই ডিজিটাল ভোটার লিস্ট অ্যাক্সেস করতে পারবো, তদন্ত করতে সুবিধা হবে। এটা তো করেন না, তো করেননি তো। নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুতর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিহারের ক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন শুরু করেছিল, আমরা এবং নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যেটা শুরু SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন, এটা কিন্তু কোনোদিন হয়নি। আগে হতো নিবিড় সংশোধন, এবার বিশেষ নিবিড় সংশোধন, গোদের উপর বিস্ফোরক। এবং এর ফলে কি হচ্ছে, বিহারে প্রায় এখন অব্দি তাদের হিসাব অনুযায়ী 65 লক্ষ ভোটারকে ডিলিট করা হয়েছে। এটাও আমরা বলেছিলাম এটা ভোটবন্দি করে বিহারের নির্বাচনে একটা বিরাট অংশের মানুষ, সংখ্যালঘু, দলিত, আদিবাসী, নারী, পরিযায়ী শ্রমিক, তাদেরকে ভোটার লিস্ট থেকে কেটে ছেটে বাদ দিয়ে দেওয়ার জন্য এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ। ত্রিপুরার ক্ষেত্রে এটা হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা হবে। নির্বাচন কমিশন আজকে যেটা করছেন, নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে, গণতন্ত্রকে শক্তিশালী করার পরিবর্তে তাদের কাজকর্মের ফলে আজকে আমাদের নির্বাচনী ব্যবস্থার উপর আমাদের আস্থা, মানে একদম আস্থা সলিল সমাধি করতে যাচ্ছে। এটা ভয়ঙ্কর ঘটনা। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের সীতামারি থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন রাহুল নোংরা রাজনীতিতে মেতেছেন, রাজনৈতিক ভাষ্য বলেছেন যে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই ভোটাধিকার থাকতে পারে না,
হক কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু অনুপ্রবেশকারী নিয়ে তো কেউ কোনো আপত্তি তুলছে না। না শুনুন, এইটা হচ্ছে ফেসিসদের একটা সবসময় রব, অনুপ্রবেশ হুম। একটা কল্পিত ভীতি তৈরি করা। অনুপ্রবেশ ভোটার লিস্টে ইনফিনিটি অনুপ্রবেশ কত? হুম। স্বরাষ্ট্র মন্ত্রক তো গত 2 বছর আগে পার্লামেন্টে প্রশ্ন উত্তরে জানিয়েছিল যে দক্ষিণ ভারতে মাত্র 4জন না 5জন অনুপ্রবেশকারী ভোটার লিস্টে নাম উঠেছে, ফরেনার্স, যাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এখন তো দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাভাষী মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী। হ্যাঁ, আজকে বাংলাভাষী শ্রমিকদের বিহারে, হরিয়ানায়, আসামে গ্রেপ্তার করা হচ্ছে না, তো বাংলা বলার অপরাধে পা ভেঙে দিচ্ছে পুলিশ প্রকাশ্য রাস্তায়, বলছে বাংলা নাকি বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা, বাংলা মানে নাকি বাংলাদেশি ভাষা। বাংলা বললেই আগে তো সংখ্যালঘু আক্রমণ করা হতো, এখন বাংলা বললেই বাংলাদেশি। তো আর কে কোথায় অনুপ্রবেশকারী ভোটার লিস্টে অনুপ্রবেশকারী? এটা তো একটা করে অনুপ্রবেশের ধোঁয়া তৈরি করা হচ্ছে, ধোঁয়া তৈরি করে লক্ষ কোটি ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ রিভিউ নির্বাচন কমিশন শুরু করেছে। এই অনুপ্রবেশকারী যদি হয়ও, দায়টা কার? যিনি বলছেন তিনি দায় এড়াবেন কি করে? স্বরাষ্ট্র দপ্তর, কারণ বিএসএফ, বর্ডার তো বিএসএফ রক্ষা করে, রাজ্যের পুলিশ রক্ষা করে না, বর্ডার পাহারা তো বিএসএফ দেয়। আর এটা তো অনুপ্রবেশের ধুয়ো তুলে প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার, আমাদের দেশে গণতন্ত্রকে একদম একদম ছেটে ছোট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দেশে গণতন্ত্র যদি গত 79 বছরে, 75, 76, 78 বছরটা বিরাট মহিরুহে পরিণত হয়, যে এই মহিরু আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের, সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকের সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করেছে, যেখানে দেশের প্রত্যেকটা মানুষ ভোটাধিকার এবং প্রত্যেকটা মানুষকে প্রকৃত ভোটাধিকার ধরে নেওয়া হয়। এর পরিবর্তে এখন যে বিষয়টা চালু করার চেষ্টা হচ্ছে, এখন হচ্ছে প্রত্যেকটা ভারতীয় একজন সন্দেহভাজন সম্ভাব্য বিদেশি অনুপ্রবেশকারী। এবং সেই কারণেই আমি আগেও বলেছিলাম আমাদের এখানকার আলোচনায় যে ভোটারদের উপর বিশাল দায়িত্ব, কঠিন দায়িত্ব চেপে দেওয়া হচ্ছে, তুমি ভারতীয়, তুমি যে বিদেশি নয় প্রমাণ করো। আমি এখন আমাকে প্রমাণ করতে, আমি বিদেশি নই, এটা কি করে প্রমাণ করবো? এটা কি আমি এই প্রমাণ সম্পূর্ণ বার্ডেন অফ প্রুফ এটা উল্টে দেওয়া হচ্ছে। আগে গিয়ে হতো এই দেশের সমস্ত নাগরিকই ভারতীয় ধরে নেওয়া হতো, এটাই তো আমাদের দেশ। এখন প্রত্যেককে বলা হচ্ছে একজন সন্দেহভাজন সম্ভাব্য বিদেশি অনুপ্রবেশকারী, এবং সেই কারণে তাকে প্রমাণ করতে হবে সে ভারতীয়, সে বিদেশি নয়, এটা প্রমাণের দায়িত্ব তার। আমি বিদেশি নয় এটা প্রমাণ করতে পারে, যে কোনো আইনের ছাত্র বুঝবেন কোনো নেতিবাচক জিনিস প্রমাণ করা যায়। আমি প্রমাণ করতে পারবো না আমি বিদেশি নয়, আমি কিন্তু প্রমাণ করতে পারবো আমি ভারতের মাঠে জন্মগ্রহণ করেছি, এখানে বড় হয়েছে, আমার জন্মকর্ম এখানে, কারণ আমার কাছে কাগজপত্র আছে। অধিকাংশ মানুষের কাছে সঠিক কাগজপত্র থাকে না, আর যেই সঠিক কাগজগুলো থাকে, এপিক কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো গ্রহণযোগ্য নয়। বিহারের থেকে শুরু হয়েছিল নির্বাচন প্রক্রিয়াকে কেটে ছেটে একটা বিরাট মহিরুহ বটগাছ, যেটা গত 80 বছরে 79 বছরে বিরাট মহিরুহ গাছে পরিণত হয়েছে, সেই গাছটাকে কেটে বনসাই করে দেওয়ার কাজ বিহারে শুরু হয়েছে। এই কাজটা বিহারে তারা করতে পেরেছে, বাংলায় করবে, ত্রিপুরায় করবে, এবং আরেকটা যেটা করছে আর বড় জালিয়াতি, যেটা ব্যাঙ্গালোরে কিংবা কর্ণাটকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সামনে একদম প্রমাণ করে দিলেন, কিংবা একজন প্রমাণপত্র সহ তুললেন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে। এবং এটাকে নির্বাচনের উল্টে রাহুল গান্ধীকে ধমক দিতে, কোথায় হলফনামা দিয়ে অভিযোগ করতে হয়? কোথায়? রাহুল গান্ধী তো বলেছেন আমি লিডার অফ অপোজিশন, আমি জনসমক্ষে যেটা বলে সেটাই আমার কথা, তুমি তদন্ত করো, তুমি তদন্ত করে ভুল দেখাও যে 40 জনকে 400 ভোটার একই ঠিকানা ছিল না, এটা তোমার ভোটার লিস্ট থেকে তো বলেছে। তাহলে একদম, এবং এটা আমাদের দেশের গণতন্ত্রকে, এখানে হিটলার কিংবা ইতালিতে হিটলার, মুসোলিনি, জার্মানিতে হিটলার, কিংবা স্পেনে ফ্রাঙ্কো, কিংবা চিলিতে পিনোচেট, তারা এক কায়দায় গণতন্ত্রকে ধ্বংস করেছিল, বুলডোজার দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, গুলি, মেশিন গান দিয়ে, প্রকাশ্য দিবালোকে তারা গণতন্ত্রকে জবাই করে দিল। আমাদের দেশে দুর্ভাগ্যজনক সত্য, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে গণতন্ত্রকে একদম মাঠে মারার ব্যবস্থা করা হচ্ছে। এইটা তো এখানে তো বুলেটের দরকার নেই, এখানে তো বুলডোজারের দরকার নেই, এখানে আমি 65 লক্ষ ভোটারকে বাজিয়ে দিয়ে দিলাম,
আমি যদি প্রতিটা কেন্দ্রে 1 লক্ষ ভোটার তৈরি করতে পারি, জাল ভোটার, তাহলে তো নির্বাচন ফলাফল কি হবে বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরার মতো 3টে স্টেট অন্তত, ত্রিপুরার মতো 3টা স্টেট কি হবে বলার অপেক্ষা রাখে না। আর নির্বাচন কমিশন, আমার তো নির্বাচনে লড়ার একটা সামান্য অভিজ্ঞতা আছে, আমি দেখেছি এগুলো সব অনুষ্ঠান। আসল কাজ ওরা কিছুই করে না, আসল কাজ ওরা শাসক দলের পক্ষেই কাজ করে। এবং নির্বাচন কমিশনে কারা, এখানে আমি মুখ্য নির্বাচন কমিশনার বাদ দিলাম, রাজ্য নির্বাচন কমিশন করা যে আমলাটা দুদিন আগে ছিল সরকারের একদম বংশগত আমলা, উনি পরের দিনে নির্বাচন কমিশনার হয়ে গেলেন। ওনার তো টিকি বাতা সরকারের কাছে, আবার 2 মাস পরে উনি আবার পূর্ণ মসিকুম হবেন, পূর্ণ মুশিকব হবেন। তাহলে তো উনি তো সরকারের পক্ষে কাজ করেন। আমি দেখেছি তো সমস্ত নির্বাচনের আমলারা তারা কিরকম মেরুদণ্ডহীন, তারা কিভাবে মুখে অনেক কথা বলে কিন্তু প্রকৃতপক্ষে শাসক দল এবং সরকারের পক্ষে তারা কাজ করে। এটা আমার অভিজ্ঞতা এবং এটা করাই স্বাভাবিক। এদের কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। কারণ যে রিটার্নিং অফিসার ডিএম, সে তো সরকারের লোক, সে কি সরকারের অবস্থা করতে হবে? সে 30 দিনের জন্য সে রিটার্নিং অফিসার। Thereafter he will go back to the pavilion under the state government. He knows it well that here he has to please his masters. সেইভাবে নির্বাচন পরিচালনা করে। এই যে মানে হাস্যকর বিষয়টাকে নিয়ে আরেকটা প্রশ্ন, বিষয়টা হাস্যকর না, বিষয়টা কিন্তু আমাদের গণতন্ত্রকে ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে। আগামী দিনে এই নির্বাচনে অংশগ্রহণ করার কার্যকরিতাকে এটা তো প্রশ্ন করবো। যদি আগেই সব জালিয়াতি হয়ে যায়, আগেই সব এভাবে ভোটাধিকার হরণ করে নেওয়া হয়, এভাবে জাল ভোট, 65 লক্ষ ভোট কোথাও যোগ করা হলো, কোথাও 65 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হলো, কোথাও 1 লক্ষ ফেক ভোটার ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে নির্বাচনের ফলাফল তো আগেই নির্ধারিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা এসেছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা, প্রধানমন্ত্রী এবং লিডার অব দ্য অপোজিশন, এই পরবর্তী সময়ে 147 জনের মতো সাংসদকে বের করে দিয়ে নতুন আইন করে দেওয়া, এইগুলিও কি এটার পেছনে একই প্যাটার্ন? নির্বাচন কমিশনে এমন লোকজনদের নিয়োগ করা হয়। আর একটা কথা আমি বলি, আমরা বিভিন্ন সাংবিধানিক পদে আমরা যাদের নিযুক্ত করি, আমরা মনে করি যেহেতু তারা মন্ত্রকর্তৃক শপথ নিয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়েছেন, তারা সংবিধান রক্ষা করবেন। এটা কিন্তু হয় না। মুখের শপথ নিলেই কিন্তু হয় না। আমার সংবিধানের অন্তরে শ্রদ্ধা থাকতে হবে, আমার কমিটমেন্ট থাকতে হবে। আমি মুখে শপথ নিলাম, মন্ত্রকর্তৃক শপথ, আমি সংবিধানের নামে শপথ নিলাম, আই শ্যাল ডিফেন্ড দ্য সংবিধান, আই শ্যাল ডিসচার্জ মাই ডিউটি উইদাউট এনি ফিয়ার অর ফেভার, এটা আমরা বলি। কিন্তু যারা এই শপথ নিয়ে মন্ত্রকর্তৃক শপথ নিয়ে যান, তারা কিন্তু অধিকাংশ এই কাজটা করেন না। সেক্ষেত্রে একটা ইনস্টিটিউশন রক্ষা করতে গেলে ম্যান অফ ক্যালিবার, ম্যান অফ স্পাইন দরকার। আমাদের নির্বাচন কমিশনগুলোতে এমন সমস্ত লোকজনদের নেওয়া হয়, তারা বড় বড় পদে আছে, তাদের দেখলে শান্তিরা স্যালুট করে, আমরাও তাদের দেখলে গত হয়ে হাত জোর করে নমস্কার করি। তারা যাচ্ছেন, তারা বিরাট মহিমা নিয়ে চলাচল করে, কিন্তু তারা কিন্তু ম্যান অফ প্লাস্টিক, দেয়ার স্পাইন ইজ মেড অফ প্লাস্টিক। এই কারণেই নির্বাচন কমিশনের এই অবস্থা আজকে নির্বাচন কমিশনকে আমরা শ্রদ্ধা করি, কারণ তাদের দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালিত করা। কাজ করছেন না। বেসিক প্রশ্ন ছোট করে যদি উত্তরটা দেন, বিষয়টা হচ্ছে যে 22 লক্ষ মানুষ মারা গিয়েছে বিহারের যে ভোটার লিস্ট বেরিয়েছে, তাতে বলা হচ্ছে 22 লক্ষ মানুষ মারা গিয়েছে। জানতে চাওয়া হয়েছে কোথায়, কিভাবে। আর এরপরে এর সঙ্গে 65 লক্ষ মানুষ, 22 লক্ষ এর ভেতরেই আছে, 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ভোটার লিস্টটা কিন্তু 2024-এ, নির্বাচনটা কি করে? তাহলে 2024-এ নির্বাচনে তো, যে নির্বাচনে লোকসভায় বিহার থেকে বিজেপি দল ভালো করলো, সেই নির্বাচন অবৈধ। এই অবৈধ ভোটার ছিল না। এই জায়গাতেই এই প্রশ্ন জবাব দিলে নির্বাচন কমিশন, রাহুল গান্ধী বিরোধী দলরা তো তাকেই বলে জেলে পাঠানোর হুমকি দেয়। আমার তো সাধারণ নাগরিক কথা বললে তো আমাদের গলার মধ্যে সেলোটেপ টিপে দেবে আমাদের ঠোঁটে, কিন্তু এটা পারবে না, মানুষ কথা বলবে। এই যে অভিযোগগুলি এসছে, আমরা অভিযোগের পর্যায়েও যদি রাখি, এটা কি মানে আপনার কি মনে হয় যে এটা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক বিষয়? বিপজ্জনক বললে কম বলা হবে। আমি তো বলবো বিপজ্জনক বললে কম বলা হবে। আমাদের গণতন্ত্র, ভোট চুরি যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়, ভোট জালিয়াতি যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো কম বেশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, রিগিং করার চেষ্টা করে, আটকে দেওয়ার চেষ্টা, এটা একটা জিনিস। যখন শিরে পতন ধরে, তখন কিন্তু ভয়ঙ্কর। আজকে কিন্তু অভিযোগ উঠছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে তথ্য প্রমাণ সহ, তোমরা সাধারণ ভোটারদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করতে, একদিকে
তোমরা একদিকে ভুতুরে 65 লক্ষ ভোটার মহারাষ্ট্র যোগ করে দিচ্ছ, তোমরা মহাদেবপুরাতে 1 লক্ষ ভুতুরে ভোটার যোগ করে দিচ্ছ। এ তো মারাত্মক ঘটনা। এটা কিন্তু বিপদের প্রশ্ন না, অস্তিত্বের প্রশ্ন। আজকে রাহুল গান্ধীকে আমি বলবো, রাহুল গান্ধী একটা দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছেন, প্রকৃত বিরোধী দল নেতার দায়িত্ব পালন করেছেন। এটাই তো বিরোধী দল নেতার দায়িত্ব। এটাই কথা। ঠিক আছে। লালকৃষ্ণ আদবানি বলেছিলেন বিরোধী দলনেতা হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, ছায়া প্রধানমন্ত্রী, তার একটা নিজস্ব ক্যাবিনেট থাকবে, নিজের দলের ভেতর বিরোধী দলনেতা হবে। আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে কথা বলেছেন, যে মুচলেখা দেওয়ার কথা বা সার্টিফিকেট দেওয়ার কথা বা এফিডেভিট দেওয়ার কথা যেটা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী যে বক্তব্যটা এনেছেন, যে অভিযোগগুলি এনেছেন, তার কিন্তু কোনো জবাব দিলেন না। এবং নিজেই আমরা আজকে যে জিনিসটা স্পষ্ট করার চেষ্টা করছিলাম, যে মাইকেল মধুসূদনের যে কথা দিয়ে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, সেই জন্যই লাইনটা আনলাম, যে এতদিন সব চুপচাপ ছিলেন, এখন প্রকাশ্যে চলে এসেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন প্রায় কাছাকাছি একই কথা নির্বাচন কমিশনের প্রধান বলছেন। আমরা অপেক্ষা করব, দেশ নিজের জায়গায় এবার ফেরত আসবে। সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ সব থাকুক, এটা নিয়ে পার্লামেন্টে একটা আলোচনা হোক। সেখান থেকে ফিরে থাকার কারণটা কি, এটাও কিন্তু মানুষ জানতে চাইছে। আমরা অপেক্ষা করব, দেশ তার নিজের আসনে আবার বসবে এবং স্বচ্ছভাবে বসবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।